বাংলাদেশ কারোর সঙ্গে যুদ্ধ চায় না বললেন প্রধানমন্ত্রী। জনসম্পৃক্ততা স্বাভাবিক রেখে এসএসএফকে দায়িত্ব পালনের আহ্বান। বেনজির মতিউর পালালেও বহিঃসমর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা হবে জানালো দুদক। মতিউর পরিবারের সবার অ্যাকাউন্ট ফ্রিজ। খালেদা জিয়ার মুক্তিতে আবারও রাজপথে আন্দোলনের ডাক বিএনপির। রাজধানী সহ সারা দেশে সমাবেশের ঘোষণা। এবং বগুড়ায় ফিল্মি স্টাইলে কন্ডেম সেলের ছাদ ফুটো করে পালানো 4 আসামি আটক। তদন্তে জেলা প্রশাসনের 6 সদস্যের কমিটি। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ বলছিলাম শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। বাংলাদেশ কারোর সঙ্গে যুদ্ধ চায় না, তবে সার্বভৌমত্ব রক্ষায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে এসএসএফের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি বলেন, জনগণ থেকে দূরত্ব সৃষ্টি করে নয়, বরং জনসম্পৃক্ততা স্বাভাবিক রেখেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশের মানুষকে উন্নত জীবন দিতে আমৃত্যু কাজ করার অঙ্গীকারও করেন সরকার প্রধান। নাসির উদ্দিনের রিপোর্ট। দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় 1986 সালে গঠিত হয় রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী। পরে যার নামকরণ হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ, যেখানে অন্তর্ভুক্ত সশস্ত্র বাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর অফিসাররা। এসএসএফের 38তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় বাহিনীর প্রশংসা করেন তিনি। দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলী নিয়েই নিজেদেরকে তৈরি করে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। যে শৃঙ্খলা, আনুগত, পেশাগত মান বিচারে এই বাহিনী হয়ে উঠুক একটি আদর্শ নিরাপত্তা বাহিনী। 38তম প্রতিষ্ঠা বার্ষিকীর দরবার অনুষ্ঠানে আমি এই প্রত্যাশাই করি। রাজনীতির বড় শক্তি জনগণ, তাদের থেকে বিচ্ছিন্ন না করেই নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেন সরকার প্রধান। যাদেরকে নিয়ে দেশের মানুষের কাজ করি, তাদের থেকে যেন কোনো মতে বিচ্ছিন্ন হয়ে না যায়। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাব। কারণ এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। শেখ হাসিনা বলেন, এসএসএফে সব বাহিনীর প্রতিনিধি থাকে। তাদের সার্বভৌমত্ব রক্ষা এবং বহিঃশত্রুর আক্রমণ প্রতিহতে প্রস্তুত থাকতে হবে। যে কোনোভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা। আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেইভাবে আমাদের থাকতে হবে। সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সকল পদক্ষেপ আমরা নিয়েছি। দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার কথাও বলেন প্রধানমন্ত্রী। যতক্ষণ আমার নিঃশ্বাস আছে, আমার এটাই চেষ্টা যে বাংলাদেশের মানুষকে যেন অন্তত জীবনটাকে আরো উন্নত সমৃদ্ধ করে যেতে পারি। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। বেনজির মতিউর পালিয়ে গেলেও বহিঃসমর্পণ চুক্তির আওতায় তাদেরকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে, এ তথ্য জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। এদিকে বেনজিরের পর এবার ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান ও তার পরিবারের 7 সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। রেজা খানের রিপোর্ট। দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের পরিবারের পর এবার ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর পরিবারের 7 সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এ নিয়ে বারবার যোগাযোগ করা হলেও আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রধান মাসুদ বিশ্বাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ নিয়ে কথা বলতে রাজি হননি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। ওইটা BFIU করছে, অফিস আমাদের ভিতরে, কিন্তু আমরা তো ওদের রিপ্রেজেন্ট করি না। ওই BFIU-র হেডকে বলতে হবে। তবে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, BFIU তার ক্ষমতা বলে 30 দিনের জন্য মতিউর পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। তদন্তের স্বার্থে তারা এভাবে 7 বার অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারবে। 30
দিন করে 7 বার পর্যন্ত জব্দ করতে পারে বিএফআইউ তার আইনি ক্ষমতা বলে। অনুসন্ধান শেষে এই দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা হবে কিনা সে সিদ্ধান্ত দুদক নেবে বলে জানান তিনি। তবে বিদেশে পালিয়ে গেলেও তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব বলেও জানান তিনি। যদি পালিয়েও যায়, মানে আপনার কথা যদি সত্যিও হয়, তাহলে ভয়ের কিছু নাই। এক্সট্রাডিশন ট্রিটির আওতায়, বহিঃসমর্পণ চুক্তির আওতায় ওনাকে আমরা এইখানে ফিরিয়ে আনতে পারবো। এছাড়া সরকারের সাবেক ও বর্তমান এই দুই কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধানে রাষ্ট্রের কোনো চাপ নেই বলে জানান দুদকের এই আইনজীবী। রাষ্ট্রের কোনো চাপ নাই, রাষ্ট্রের কোনো চাপ থাকার প্রসঙ্গই আসে না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। দুর্নীতি নিয়ে শুধু আমলাদের সমালোচনা না করে নিজেদের মুখ আয়নায় দেখতে রাজনীতিবিদদের পরামর্শ দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিআরটিসির উদ্যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সার্ভিস উদ্বোধন শেষে তিনি এও বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত আছে। ওবায়দুল কাদের জানান, দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে প্রতিটি দুর্নীতির অনুসন্ধান করছে। দুর্নীতি নেই এমন দাবি তো আমরা করছি না। সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা হচ্ছে। দুদককে প্রধানমন্ত্রী একেবারেই জিরো টলারেন্স নীতিতে তিনি অটল এবং দুদক স্বাধীন। বিএনপি নেতারা চুক্তি আর সমঝোতা স্মারকের পার্থক্য না বুঝেই সরকারের সমালোচনায় ব্যস্ত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন তিনি। বলেন, ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে ট্রেন যায়, তাতে কি কারো সার্বভৌমত্ব নষ্ট হয়? বাংলাদেশ ভারতের রেল যোগাযোগ রয়েছে, সেটি আরও বিস্তৃত করার প্রচেষ্টা চলছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন না হলেও পানি পাবে বলেও জানান হাসান মাহমুদ। বিএনপি টেক্সটের ভিতরে না গিয়ে চুক্তি আর সমঝোতার পার্থক্য না বুঝে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তব্য দিচ্ছেন। কোনো চুক্তি হয়নি। যে সমঝোতা স্মারকগুলো হয়েছে সেগুলো সবগুলোই বাংলাদেশের স্বার্থে হয়েছে। 65 সালের আগে অনেক বেশি রেল যোগাযোগ ছিল এবং 65 সালে যুদ্ধের পর এই রেল যোগাযোগগুলো বন্ধ হয়ে যায়। যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল আমরা সেগুলো ধীরে ধীরে চালু করার লক্ষ্যে কাজ করছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির আওতায় 29 জুন ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে দলটি। এছাড়াও জেলা ও মহানগরে সমাবেশের ঘোষণা দেওয়া হয়। দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফখরুল অভিযোগ করেছেন, সরকার পরিকল্পিতভাবে আদালতকে ব্যবহার করে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করেছে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়। দেশনেত্রী এখনো মুক্ত নন, তিনি গুরুতর অসুস্থ। সভা শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার অন্যায়ভাবে বেগম জিয়াকে আটক রেখে আইন ও সংবিধান বিরোধী কাজ করছেন। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে প্রাঞ্জল লড়ছেন। আপনারা জানেন যে প্রায় কিছুদিন পরপরই থেকে হাসপাতালে আসতে হয়। এবার যে তিনি এসেছিলেন, এটা আল্লাহর অশেষ রহমতে যে তাকে আমরা ফিরে পেয়েছি। তার ফিরে আসার কোনো সম্ভাবনা খুব কঠিন ছিল যদি ঠিক সময়ের মধ্যে যদি ডাক্তাররা চিকিৎসাটুকু দিতে না পারতেন। এই সময় বেগম জিয়ার মুক্তির দাবিতে আগামী শনিবার ঢাকা সমাবেশ সহ 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। 29 জুন শনিবার নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে। 1 জুলাই মহানগরগুলোতে এই সমাবেশ, দেশনেত্রীর মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। 3 তারিখে সারা দেশের জেলা সদরগুলোতে তার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে জনগণ সম্পৃক্ত হবেন বলেও আশা জানান মির্জা ফখরুল। তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। বগুড়ার জেলা কারাগারের ছাদ ফুটো করে অনেকটা ফিল্মি স্টাইলে প্রাচীর টপকিয়ে পালিয়ে যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামি।
মঙ্গলবার রাত ৩টার দিকে কারাগারের কন্ডেম সেল থেকে পালান তারা। পরে ১ ঘন্টার মধ্যেই তাদেরকে গ্রেফতার করে পুলিশ। ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আরও জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। রাত ৩টা, কারাগারের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া দৃশ্যে দেখা যায় কেউ একজন দ্রুত গতিতে হেঁটে রাস্তা অতিক্রম করছে। আসলে কারাগার থেকে পালিয়ে যাওয়া ৪ আসামির তিনি একজন। তার মতো করে বাকি ৩ জনও এভাবে পালিয়েছে। প্রায় ১৫০ বছর আগে ব্রিটিশ আমলে নির্মিত বগুড়া জেলা কারাগার। কারাগারের সুউচ্চ প্রাচীর ডিঙাতে কম্বল, চাদর ও গামছা জোড়া দিয়ে রশি হিসেবে ব্যবহার করেছেন আসামিরা। সিনেমায় দেখানো এমন দৃশ্য এবার বাস্তবে ঘটল বগুড়া জেলা কারাগারে। তাদের পালানোর দুঃসাহসিক অভিযানের গল্প যেন গা শিউরে ওঠার মতো। এরপর থেকেই নড়েচড়ে বসেছে জেলা কারাগার কর্তৃপক্ষ। এদিকে বগুড়া জেলা কারাগার থেকে ফাঁসির আসামি পালানোর ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার বেলা 11:30টার দিকে এ কমিটি গঠনের কথা জানান জেলা প্রশাসক। আমরা জেলা প্রশাসন থেকে একটা তদন্ত কমিটি গঠন করেছি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রদান করে। এখানে পুলিশ সুপারের একজন উপযুক্ত প্রতিনিধি থাকবে, ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি থাকবে, আমাদের গণপূর্তের প্রতিনিধি থাকবে এবং আমাদের র্যাবের একজন প্রতিনিধি থাকবে। তবে পালানোর ঘণ্টা খানেকের মধ্যে কারাগারের ৫০০ মিটার দূরে বগুড়া শহরের চেলোপাড়াস্থ চাষি বাজার থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। ঘটনার পর বুধবার সকালে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, ডিআইজি প্রিজন সহ একাধিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। ৪ জন মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি যারা পালিয়ে গেছে তাদেরকে ধরতে সক্ষম হয় এবং এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো আমাদের যে দলগুলো যারা ছিল, বিশেষ করে যারা এই অভিযানে নেতৃত্ব দিয়ে এই ৪ জনকে গ্রেপ্তার করতে পেরেছে, তাদের এখানে মূল যে কৌশল ছিল ক্ষিপ্রতা, দক্ষতা এবং দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি বিবেচনা করে তারা দ্রুততম সময় অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে ৪ জনকে আমরা ধৃত করতে সক্ষম হই। এরপর কারাগার পরিদর্শনে আসেন অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল শেখ সুজাউর রহমান। এদিকে এমন নজিরবিহীন ঘটনায় বিস্ময় প্রকাশ করে কারা কর্তৃপক্ষের গাফিলতির বিচার দাবি করেন সচেতন মহল। এই যে আসামি পালালো, এনারা তো একদিনে করেনি, সময় লাগছে। এনারা এই মেশিন কাটার, ছাদ কাটার মেশিন কই পাইলো, ড্রিল মেশিন কই পাইলো। আমরা জানি যে এখানে কারারক্ষী আছে ২০ হাত পর পর বা ২০ মিটার পর পর, তাহলে এরা এভাবে পালালো কিভাবে? এই বিষয়টা অত্যন্ত গভীরভাবে সুচারুরূপে তদন্ত করে দেখা দরকার। প্রশাসনের এখানে সহযোগিতা ছাড়া পালাতে পারে না এই জেলখানে, এই বাউন্ডারির ভেতর। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। গ্রামের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, তবে শহরে নির্দিষ্ট আয়ের মানুষ চাপে আছে। একথা বলেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ সংলাপ অনুষ্ঠানের প্রতিমন্ত্রী বলেন, নিত্যপণ্য আমদানির জন্য ভারতের পাশাপাশি মিয়ানমারের সঙ্গে একটি চুক্তি সই হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। টিসিবি এই চুক্তি সই করবে বলে জানান তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সচিবালয় বিটিএ সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ সংলাপের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সংলাপে পণ্য সরবরাহ ও বাজার নিয়ন্ত্রণে বিগত কয়েক মাসে বাণিজ্য মন্ত্রণালয়ের নানা উদ্যোগ তুলে ধরেন বাণিজ্য প্রতিমন্ত্রী। 3টি মন্ত্রণালয়ের উৎপাদিত পণ্য এবং সংরক্ষিত পণ্য নিয়েই কিন্তু আমাদের বাজার মনিটরিংটা আমরা করি এবং সেইখানে আমরা যেটা চেষ্টা করি সেটা হলো যে বাজারের সাপ্লাই চেনটা যেন স্থিতিশীল থাকে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে যেন কোনোভাবে বাজারের নিয়ন্ত্রণ না চলে যায়। বাজারের স্বাভাবিক যে গতি, যেটাকে আমরা বলি প্রাইসিং মেকানিজম, যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমেই জানি মূল্য নির্ধারণ হয়, তো সেই জিনিসটা আমরা সচেষ্ট থাকি সবসময়। প্রতিমন্ত্রী বলেন, নিত্যপণ্য সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে ভারত ও মিয়ানমারের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। ফাইনাল স্টেজে আছে, আমরা মন্ত্রণালয় পর্যায়ে চুক্তিগুলি দুই সরকারেরও মতামতও আছে। আমরা একেবারে খুব অল্প সময়ের মধ্যে টিসিবির মাধ্যমে এই চুক্তি দুটো আমরা ইনশাল্লাহ
করতে পারবো। বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, আগে ট্রানজ্যাকশনগুলো শুধু পোর্টে হতো, এখন ল্যান্ড পোর্ট ওপেন করা হয়েছে। ল্যান্ড পোর্টের সঙ্গে বর্ডার হাটগুলোকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আমদানি রপ্তানির মাধ্যমে আমাদের এটা যেন নিরবিচ্ছিন্ন থাকে, এই চেষ্টাটা থাকবে এবং এটা সংরক্ষণের ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ আগামীতে করব। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারের আগুন ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ট্রলার থেকে দগ্ধ এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। দুপুর 1:30টায় মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় আরেক শ্রমিককে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রলারটি তেল নিয়ে ভোলার মনপুরায় যাচ্ছিল বলে জানিয়েছেন মেঘনা ডিপোর ইনচার্জ জিয়াউর রহমান। টাঙ্গাইলের শাড়ির পর সুন্দরবনের মধু জিআই পণ্য হিসেবে ঘোষণা করেছে ভারত। বিষয়টি বাংলাদেশের অগোচরে থাকায় ক্ষোভ জানিয়েছে সিপিডি। জিআই পণ্যের দাবি নিয়ে ভারতের সঙ্গে বহুমাত্রিক আলোচনায় সমাধান খোঁজার পরামর্শ দিয়েছে সংস্থাটি। সকালে সুন্দরবনের মধু ভারতের জিআই পণ্য হিসেবে হওয়ার বিষয়ে সেমিনারে এই পরামর্শ দেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। মেধাস্বত্ব আদায়ে ব্যর্থতার জন্য নজরদারি প্রতিষ্ঠানগুলোকেও দায়ী করেন তিনি। এমআর আসাদের রিপোর্ট। টাঙ্গাইলের শাড়ির পর সুন্দরবনের মধু জিআই পণ্য হিসাবে ঘোষণা করে ভারত। বিষয়টি অনেকটা অগোচরেই ছিল বাংলাদেশের। তথ্যটি নজরে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর এ নিয়ে ক্ষোভ জানায় সিপিডি। ওনাদের বন বিভাগ করেছে, লিখেছে সুন্দরবন হানি টু বি দ্য অনলি জিআই প্রোডাক্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গল সিলেক্টেড ফর ডিসপ্লে ডিউরিং দ্য WIPO কনফারেন্স। সিপিডি কার্যালয়ে এ বিষয়ে সেমিনারে প্রতিষ্ঠানটির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাগেরহাটের ডিসি আরো 7 বছর আগে আবেদন করলেও দীর্ঘসূত্রিতার মাসুল গুনছে বাংলাদেশ। আমরা কিন্তু আবেদন করেছিলাম ওদেরও 4 বছর আগে, কিন্তু কিছুতেই আমাদের আবেদন প্রক্রিয়া করে এটাকে আমরা করতে পারিনি। এই প্রশ্ন রেখে গেলাম, কেন এরকম হচ্ছে? এই ধরনের প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতা অবহেলার কারণগুলোর দায়িত্ব কে নেবে? ভারতের সঙ্গে এমন সমস্যা নতুন নয়। সমাধানে পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে সমীক্ষা রিপোর্ট সহ ভারতের সঙ্গে সম্ভাব্য সব আলোচনার পথ খোঁজার পরামর্শ দেন তিনি। পূর্ণাঙ্গ এবং পর্যাপ্ত তালিকা প্রস্তুত করতে হবে, এবং এই পূর্ণাঙ্গ এবং তালিকা প্রস্তুত করার জন্য যে একটু সমীক্ষা করা দরকার, এ ব্যাপারেও কোনো দ্বিমত নাই। ভারত এবং বাংলাদেশের একটি অভিন্ন আইনি কাঠামোতে যেতে হবে আমাদের, যাতে উভয় দেশের ভৌগোলিক নির্দেশক পণ্যগুলি সুরক্ষা পেতে পারে। তবে এই আলোচনা বাংলাদেশের সক্ষমতার প্রশ্ন বলেও মত দেন ডক্টর দেবপ্রিয়। চুক্তি তাই হয় যেটাতে আপনার সক্ষমতা এবং আপনার দর কষাকষির যৌক্তিকতা, দক্ষতা আপনি প্রকাশ করতে পারেন। আলোচনার মাধ্যমে যৌথভাবে মেধাস্বত্ব আদায়ের পথ পেলে দুটি দেশই লাভবান হবে বলে জানান সিপিডির আরেক সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। কিভাবে আমরা উইন উইন ভাবে এটাকে আমরা মার্কেটিং করতে পারি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। হাসপাতালে ডাক্তার সহ জনবল সংকট রাতারাতি সমাধান সম্ভব নয় বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। জেলা ভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে বিশেষায়িত হাসপাতালেরও প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তিনি। রাজধানীর হাজারীবাগে 10 শয্যার শহীদ শামসুন্নেসা আরজু মণি মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে 50 শয্যায় উন্নীতকরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে বিনামূল্যে স্তন ক্যান্সার শনাক্তের চিকিৎসা নিতে নারীদের পরামর্শ দিয়েছেন তিনি। আরবান হাসপাতালে যদি আমরা ডাক্তার দিয়ে সেখানে আর কিছু না ব্লাড প্রেশার আর ডায়াবেটিসটাও চেক আপ করতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশে বড় বড় হাসপাতাল দরকার হবে না। আজকে এত বড় কার্ডিয়াক হাসপাতালের দরকার হবে না। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে শেখ হাসিনা যে কাজটা করছেন সেটাকে এখন ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। সিলেট, সুনামগঞ্জ সহ বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও বানভাসীদের দুর্ভোগ কমেনি। আশ্রয়কেন্দ্র ছেড়ে অনেকে বাড়িঘরে ফিরতে শুরু করলেও পানি পুরোপুরি না নামায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। নতুন করে পাহাড়ি ঢল ও বৃষ্টি না হলে সুনামগঞ্জে নিম্নাঞ্চলের পানি নামতে আরও কয়েকদিন লাগবে। সিলেটের বন্যা পরিস্থিতি উন্নতি হলেও শুক্রবার থেকে আবারও ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার।
বাংলাদেশ কারো সঙ্গে যুদ্ধ চায় না বললেন প্রধানমন্ত্রী। জনসম্পৃক্ততা স্বাভাবিক রেখে এসএসএফকে দায়িত্ব পালনের আহ্বান। বেনজির মতিউর পালালেও বহিঃসমর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা হবে জানালো দুদক। মতিউর পরিবারের সবার অ্যাকাউন্ট ফ্রিজ। খালেদা জিয়ার মুক্তিতে আবারও রাজপথে আন্দোলনের ডাক বিএনপির। রাজধানী সহ সারা দেশে সমাবেশের ঘোষণা। এবং বগুড়ায় ফিল্মি স্টাইলে কন্ডেম সেলের ছাদ ফুটো করে পালানো 4 আসামি আটক। তদন্তে জেলা প্রশাসনের 6 সদস্যের কমিটি। সবাইকে আবারও শুভেচ্ছা। পরের সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে থাকছে সন্ধ্যা 7টায়। দেখার আমন্ত্রণ রইল। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।